নমস্কার, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার সকল প্রিয় ভিউয়ার্সদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে মূলত আপনাদের কাছে এসেছি। বেশ কয়েকদিন ধরে দেখছি আমার হোয়াটসঅ্যাপে আমার পরিচিত বন্ধু সহ আমার ইউটিউব চ্যানেলের বেশ কিছু সাথীরা জানতে চাইছেন যে সাপ কামড়ের চিকিৎসা বিষয়ে যদি আমি কিছু আলোকপাত করি। কিছু প্রশ্ন তারা করেছেন। এই বিষয়ে বলে দিই, এর আগেও সাপ কামড়ের চিকিৎসা বিষয় নিয়ে আমি একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করেছিলাম, নিশ্চয়ই সাথী বন্ধুরা দেখেছেন। আরেকটি বিষয়, অনেকে হয়তো আমাকে চিকিৎসক ভেবে বসে আছেন। আমি বলি আমি একদমই চিকিৎসক নই, আমি একজন স্বাস্থ্যকর্মী। এই সাপ কামড়ের চিকিৎসা বিষয় নিয়ে আমার পরিচিত চিকিৎসক বন্ধুদের কাছে দীর্ঘদিন ধরে কাজ করার সুবাদে এবং এই সাপ কামড়ের ট্রেনিং নেওয়ার সুবাদে আমার কিছুটা এই সাপ কামড়ের চিকিৎসা বিষয়ে আমি জেনেছি এবং অবশ্যই কিছু বইপত্র পড়ে আমার এই জানা বিষয়গুলো নিয়েই আমার কিছু কেস হিস্ট্রি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতার নিরিখেই আপনাদের কাছে আলোচনা করব। অনেকগুলো প্রশ্ন আছে, সব প্রশ্নগুলো নিয়ে তো একদিনে আলোচনা সম্ভব নয়। আজকে মূলত যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, প্রশ্নটা এরকম যে ধরুন কোনো ব্যক্তিকে বা কাউকে সাপে কামড়েছে, সেই মানুষটি বা সেই ব্যক্তিটি তিনি সাপটিকে চিনতে পারেননি, তাহলে সেই মানুষটি কি করবে? এই প্রশ্ন নিয়ে এর আগেও অনেকেই আলোচনা করেছেন, আমিও খুব সম্ভব আমার এই চ্যানেলের মধ্যে দিয়ে আলোচনা করেছিলাম। অনেকে হয়তো সেই ভিডিও দেখতে পাননি। যাই হোক, আজকে চেষ্টা করছি আমার মতো করে সেই সাথী বন্ধুটির প্রশ্নের উত্তর দেওয়ার। শুরুতেই বলি যে যাকে সাপে কামড়েছে তিনি সাপ চিনুক বা না চিনুক, প্রথম কথা হচ্ছে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে তাকে নিয়ে যাওয়া। অর্থাৎ কি সাপে কামড়েছে সেই নিয়ে গবেষণা করার কোনো প্রয়োজন নেই। এমনকি সাপ কামড় দিয়ে কোথায় পালিয়ে গেছে তাকে খুঁজে বের করে দেখি সাপটা কি, এইসব করে একদম সময় নষ্ট করার কোনো প্রয়োজনই নেই। যাকে সাপে কামড়েছে তিনি সাপ চেনেন বা না চেনেন, প্রথম কাজটা হচ্ছে তাকে একদম শান্ত রাখা, কোন রকম উত্তেজিত তাকে করে না তোলা, তাকে আশ্বস্ত করা, ভয়ের কিছু নেই। তাকে নিরিবিলি একটি জায়গায় বসিয়ে, পাশের বাড়ির যদি কারোর একটি মোটরসাইকেল থাকে সবচেয়ে ভালো হয়, তাকে মাঝখানে বসিয়ে একজন মোটরসাইকেল চালাবেন, পিছনে একজন তাকে ধরে বসে নিয়ে যতটা কাছাকাছি হাসপাতাল আছে সেই হাসপাতালে নিয়ে যাওয়া এবং চিকিৎসকদের গিয়ে বলা যে কি সাপে কামড়েছে, কিন্তু কি সাপ কামড়েছে আমরা কেউই চিনতে পারিনি, যাকে কামড়েছে তিনিও সাপটিকে দেখেননি, অর্থাৎ দেখলেও তিনি চিনতে পারেননি। এবার কাজটা কি হচ্ছে? এবার কাজটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের এই সাপ কামড়ের যে প্রোটোকল আছে, সাথে সাথেই সেই ব্যক্তিকে হাসপাতালে পর্যবেক্ষণে রেখে দেবে। পর্যবেক্ষণ 12 ঘন্টা থেকে 24 ঘন্টাও রাখতে পারে। যদি দেখা যায় যে বিষধর সাপের কামড়ের যে উপসর্গ লক্ষণগুলো হয় সেগুলো যদি ঠিক 3 থেকে 4 ঘন্টার মধ্যে শুরু হয়ে যায়, তখন চিকিৎসক সেই উপসর্গ লক্ষণ দেখে বুঝে যান যে তার শরীরে সত্যি সত্যি সাপের বিষ আছে কিনা। এবার প্রশ্ন হতে পারে সাপের বিষের
বেশ কয়েক রকম পার্থক্য আছে। মূলত আমাদের পশ্চিমবঙ্গে দুটো সাপের বিষের যে তারতম্য আছে, একটা হচ্ছে নিউরোটক্সিন, একটা হচ্ছে হিমাটক্সিন। অর্থাৎ গোক্র, কেউটে, কালাচের বিষের তীব্রতা হচ্ছে নিউরোটক্সিন এবং চন্দ্রবোড়া হচ্ছে হিমাটক্সিন। এবার এই বিষয়গুলো তো যাকে সাপে কামড়েছে তার জানার কথা নয়। তাহলে আমরা কি করতে পারি? আমরা দ্রুত সেই মানুষটাকে নিয়ে হাসপাতালে নিয়ে যাব। চিকিৎসক বন্ধু যেটা করবেন, স্নেক বাইট ট্রিটমেন্ট প্রোটোকল বলে দেখবেন প্রত্যেকটি সরকারি হাসপাতালে একটা চার্ট টাঙানো থাকে কিভাবে সাপের কামড়ের চিকিৎসাটা হয়। ওখানে কর্মরত নার্স যদি থাকেন, কোনো স্বাস্থ্যকর্মী যদি থাকেন বা কোনো চিকিৎসক যদি থাকেন, তাহলে যেটা করে, প্রথমে সেই সাপ কামড়ের যিনি গেছেন সন্দেহজনক হয়ে বা তিনি দেখেছেন হাসপাতালে ভর্তি পর্যবেক্ষণে আছেন, তার শরীর থেকে খানিকটা রক্ত নেওয়া হয়। সেই রক্তটা একটা কাচের টিউবে রাখা হয় এবং ঘড়ি ধরে 20 মিনিট লক্ষ্য করে দেখা হয় রক্তটি জমাট বেঁধে গেছে কিনা। যদি রক্তটি জমাট বেঁধে যায় তাহলে চিকিৎসক বন্ধুরা বুঝে যান যে সেই মানুষটার রক্তে হিমাটক্সিক বিষের কোনো লক্ষণ নেই। আমরা সবাই জানি আমাদের কোনো শরীরের ক্ষত কেটে গেলে রক্ত যদি মাটিতে পড়ে বা কাচের একটি প্লেটের মধ্যে যদি রেখে দেওয়া যায়, রক্তটা বেশ কিছুক্ষণ পর জমাট বেঁধে যায়। যদি রক্তটা জমাট না বাঁধে, তরল হয়, তাহলে চিকিৎসক বন্ধু বুঝে যাবেন এটা হিমাটক্সিক বিষের লক্ষণ। তাহলে বাকি রইল কি? বাকি রইল নিউরোটক্সিন বিষ। এই নিউরোটক্সিন বিষেরও কিছু উপসর্গ লক্ষণ থাকে। আজকে মূলত আমি আপনাদের সামনে নিউরোটক্সিন বিষের কি কি লক্ষণ হতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। আমরা কেউই চিকিৎসক নই, কিন্তু যদি এই নিউরোটক্সিন বিষের লক্ষণগুলো কি কি হতে পারে, যদি এগুলো আমাদের একটু জানা থাকে, তাহলে কিন্তু আমরা নিজেরাও বিষয়টা নিয়ে চিকিৎসক বন্ধুদের সাথে আমরা আলোচনা করতে পারি যে এই পেশেন্টের সাপ কামড়ানোর পর এত সময় পর থেকে এই লক্ষণগুলো, এই উপসর্গগুলো দেখা দিয়েছে। তাহলে চিকিৎসক বন্ধু কিন্তু তিনি বুঝে যাবেন এবং কেস হিস্ট্রিটা এতটা গুরুত্বপূর্ণ সাপের কামড়ে, তাহলে আপনার দ্রুত চিকিৎসাটাও শুরু হবে। যদি কোনো মানুষের রক্তে নিউরোটক্সিন বিষের লক্ষণ পাওয়া যায় বা থাকে, সেটা চিকিৎসক বুঝবেন কি করে? সাপের কামড়ের দাঁতের চিহ্ন দেখে কিন্তু নয়। অন্য একদিন আলোচনা করব। আমরা ছোটবেলায় মাধ্যমিকে ফার্স্ট এডে পড়েছিলাম, দুটো দাঁতের চিহ্ন যদি থাকে তাহলে সেটা বিষধর, যদি 2-এর বেশি চিহ্ন থাকে তাহলে সেটা নির্বিষ। আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞান কিন্তু এটাকে মূল্য দিচ্ছে না। একটা ধারণা করা যায়, অনুমান করা যায়, সাপের দাঁতের চিহ্ন দেখেই কিন্তু নিশ্চিত হওয়া যায় না সেটা বিষধর না নির্বিষ। তাহলে চিকিৎসক বন্ধুরা কিভাবে নিশ্চিত হবেন? প্রথমে 20 WBCT পরীক্ষা করে দেখা হলে, সেটা তো ফর্মালি করা হয়, কিন্তু তারপর দেখা হয় যে ক্ষত স্থান, অর্থাৎ যেখানে কামড়েছে সেই ক্ষত স্থান ফুলে গেছে কিনা, অর্থাৎ দংশনের কিছুক্ষণের মধ্যেই ক্ষতস্থানটা ফুলে উঠবে। এটা কোবরা বাইটের ক্ষেত্রে কিন্তু হয়, গোক্র কেউটের কামড়ে কিন্তু এই লক্ষণটা হয়। ধরা গেল যে এই আঙ্গুলে কোনো গোক্র বা কেউটে বাইট করেছে, 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু এই আঙ্গুলটা ফুলে যাবে। তাহলে চিকিৎসক বন্ধুরা বুঝে যাবেন এটা নিউরোটক্সিন বিষের লক্ষণ পাওয়া যাচ্ছে। তারপর কি হতে পারে? মাথা ভারী ভারী ভাব, অলস ভাব, ঝিমুনি হতে পারে। 3 নম্বর, সেই মানুষটি দাঁড়াতে পারছেন না, কথা বলতে অসুবিধা হচ্ছে, কথা জড়িয়ে যাচ্ছে, এমনকি নাকি সুরেও কথা বলছে। 4 নম্বর কি হতে পারে? মুখে অতিরিক্ত লালা জমে শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি এরকম দেখা যায়
যে সেই মানুষটার মুখে লালা, তার গলায় লালা আটকে গেছে, তাকে যদি সেই লালাটি সেই মুহূর্তে মুখ থেকে পরিষ্কার করে না দেওয়া হয়, তার মুখ থেকে যদি বের করে না দেওয়া হয়, তাহলে কিন্তু সাপের বিষের আগেই তিনি শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবেন। অর্থাৎ এটা কিন্তু দেখা গেছে মুখে অতিরিক্ত লালা জমে শ্বাসনালী বন্ধ হওয়ার উপক্রম হয়। তারপরে কি হয়, দু চোখে ঝাপসা দেখতে শুরু করেন, অর্থাৎ ঝাপসা দেখতে পান, চোখ ঘোরালে তার ব্যথা লাগে, একটা বস্তুকে দুবার তিনবার করে দেখছেন, ঝাপসা তার দৃষ্টি। তারপরে কি হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে রোগীর পেট ব্যথা হয়, বমি হতে পারে। এটা কালাচের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই পেট ব্যথা একটা প্রাথমিক লক্ষণ। কোবরা বাইটের ক্ষেত্রে হতে পারে, কিন্তু কালাচের ক্ষেত্রে এটা প্রাথমিক লক্ষণ দেখা যায়। তারপর কি হতে পারে, সাধারণত এই যে গোক্র বললাম, কেউটের ক্ষেত্রে অল্প ফোলা থাকে এবং ফোসকা পড়ে যায়। অর্থাৎ এখানে যদি কামড়ে দেয়, ফোলাটা অল্প থাকে কিন্তু সেই জায়গাটা সামান্য ফোসকা মতো একটা পড়ে যায়, এটা কেউটের কামড়ের ক্ষেত্রে হয়। তারপরে কি হয়, ক্ষতস্থানের চারিদিকে কালো মতো হয়ে যায়। তারপর যদি সঠিক সময় পর্যাপ্ত চিকিৎসা শুরু না হয়, সেই পেশেন্টটির ধীরে ধীরে শ্বাসকষ্ট শুরু হয়, তারপর তার শরীরে খিঁচুনি শুরু হয়, তারপর শেষ পরিণতি যেটা হয় নিউরোটক্সিন বিষের ক্ষেত্রে শ্বাসক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু ঘটে। ঘাবড়ানোর কিছু নেই, ভয় পাওয়ারও কিছু নেই। এই যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো কিন্তু 3 থেকে 4 ঘন্টার মধ্যেই শুরু হয়ে যায়। চিকিৎসক বন্ধুরা যারা সাপ কামড়ের চিকিৎসা বিষয়ে বিশেষজ্ঞ, তারা কিন্তু এরকম কোনো একটি উপসর্গ বা এর থেকে 2-3টে যদি তারা পেয়ে যান, বুঝে যান, তারা কিন্তু চটজলদি সাপ কামড়ের চিকিৎসার যা প্রটোকল আছে সেই অনুযায়ী চিকিৎসা শুরু করেন, আপনি ড্যাং ড্যাং করে সুস্থ হয়ে বাড়ি চলে আসবেন। কিন্তু কি কামড়েছে সেটাকে অবহেলা করে যদি আপনি বাড়িতে চুপচাপ বসে থাকেন, তারপর যদি সত্যি সত্যি সেই সাপ কামড়ের বিষের উপসর্গ লক্ষণগুলো শুরু হয়, তারপর যেটা আমাদের ব্যবস্থা হয়, ওঝা বনিন করার পর অনেকটা সময় নষ্ট করার পর শেষমেশ যদি চিকিৎসা বিজ্ঞানের দ্বারস্থ হন, তার পরিণতি আমার নতুন করে বলার কিছু নেই। আবারও বলছি, ঘাবড়ানোর কিছু নেই। কিন্তু প্রশ্নের উত্তরটা আমি হয়তো একটু বিশদভাবে বললাম, কিন্তু এইটুক মাথায় আপনাদের ঢোকাতে পেরেছি। যাই হোক, আমরা নিজেরা ডাক্তারি করব না, সন্দেহবশত যদি আমাদের মনে হয়, আমরা সরাসরি হাসপাতালে গিয়েই আমার সন্দেহের কথাটা বলবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আমাদের এই বক্তব্য আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে করেন যে হ্যাঁ সত্যি সত্যি আমরা চেষ্টা করছি আপনাদের মধ্যে সাপ সম্পর্কে কিছুটা হলেও সচেতনতা বৃদ্ধি আমরা করতে পারছি, তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা শেয়ার করবেন, আপনাদের সাথী বন্ধুদের মধ্যে বিষয়টি জানাবেন, শেয়ার করবেন। সবাইকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমার এই অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।